আগের ক্লাসে আমরা যে নিয়ত বায়ু প্রবাহ এবং বায়ুচাপ বলয়ের মধ্যে সম্পর্ক পড়েছি, এই ক্লাসটাকে আমরা তারই একটা অংশ হিসেবে দেখতে পারি, একটা কন্টিনিউয়েশন হিসেবে দেখতে পারি। কারণ এই ক্লাসে আমরা অন্যান্য বায়ু প্রবাহ যেগুলো সেইগুলো নিয়ে আলোচনা করব। মনে করে দেখো, ক্লাস 8-এও তোমাদের কিন্তু এই বায়ু প্রবাহগুলো নিয়ে একটু পড়াশোনা হয়েছে। এবারে আমরা তাই নিয়ে আরেকটু বেশি জানব। তবুও আজকে একটু আমরা পূর্বপাঠের আলোচনা করে নিই। যেমন আমরা আগের দিন পড়েছি নিয়ত বায়ু। নিয়ত বায়ু কি না, এমন কিছু বায়ু প্রবাহ যেটা একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে দিয়ে সারা বছর প্রবাহিত হয়। একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে তাদের গতিপথ, সেইখানেই তারা সারা বছর প্রবাহিত হয়। এছাড়াও রয়েছে সাময়িক বায়ু, স্থানীয় বায়ু ও আকস্মিক বায়ু। এবারে আমরা সাময়িক বায়ু নিয়ে আলোচনা করব। সাময়িক বায়ু প্রবাহ হলো কোনো নির্দিষ্ট অঞ্চলে বছরের কোনো নির্দিষ্ট সময় বা দিনের কোনো নির্দিষ্ট সময় যে বায়ু প্রবাহিত হয় তাকে বলে সাময়িক বায়ু প্রবাহ। এই সাময়িক বায়ু প্রবাহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে মৌসুমী বায়ু প্রবাহ। মৌসুমী বায়ু প্রবাহ পৃথিবীর অনেক জায়গাতেই দেখা যায়, যেমন উত্তর আমেরিকার দক্ষিণ পূর্ব অংশে, দক্ষিণ আমেরিকার পূর্ব দিকে, আফ্রিকার পশ্চিম এবং পূর্ব দিকে, অস্ট্রেলিয়ার উত্তর দিকে। কিন্তু এর প্রভাব সবচেয়ে বেশি ভারতীয় উপমহাদেশে। এবারে চলো দেখে নিই ভারতীয় উপমহাদেশে মৌসুমী বায়ুর গতি প্রকৃতি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে জুন মাসে। অনেক সময় মে মাসের শেষ সপ্তাহে মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে, কিন্তু সাধারণভাবে আমরা ধরে নিই যে মৌসুমী বায়ু বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে জুন মাসে। কি কারণে প্রবেশ করে? আমরা এখানে অনেকগুলি কারণ দেখতে পাচ্ছি। তার মধ্যে প্রথম যে কারণ, উত্তর পশ্চিমের নিম্নচাপ। উত্তর পশ্চিম ভারতে কেন নিম্নচাপ হয়? তার কারণ মার্চ মাস থেকেই এই অঞ্চলে এবং উত্তর ভারতে উত্তাপ বাড়তে থাকে, যেটা মে মাসে এসে তাপপ্রবাহে পরিণত হয়। এই তাপপ্রবাহের ফলে এবং উত্তর পশ্চিম অঞ্চলে থর মরুভূমি থাকার জন্যে এখানে গভীর নিম্নচাপ তৈরি হয়। এই নিম্নচাপ মৌসুমী বায়ুকে ভারতের দিকে আকর্ষণ করে। এরপরে 2 নম্বর কারণ আমরা দেখছি আইটিসিজেড এর উত্তরায়ণ। আইটিসিজেড কি? ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন বা আন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল। এটি সাধারণত নিরক্ষরেখার আশেপাশে অবস্থান করে। এখানে আমরা দেখতে পাচ্ছি 0 ডিগ্রি দিয়ে নিরক্ষরেখা আঁকা রয়েছে, নিরক্ষরেখার আশেপাশে অবস্থান করে। কিন্তু উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, তখন আস্তে আস্তে ভূমিভাগ যত উষ্ণ হতে থাকে তত নিরক্ষীয় নিম্নচাপ বলয় উত্তর দিকে সরতে থাকে। তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে বায়ুচাপ বলয়গুলি আছে সেগুলিও উত্তর দিকে সরতে থাকে। আর যেহেতু নিরক্ষীয় নিম্নচাপ উত্তর দিকে সরেছে, সেই জন্য আইটিসিজেডও উত্তর দিকে সরতে সরতে একেবারে ভারতীয় উপমহাদেশের ওপরে চলে যায়। আইটিসিজেড হচ্ছে সেই জায়গা যেখানে কিনা দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এবং উত্তর পূর্ব আয়ন বায়ু মিলিত হয়। এবার যেহেতু আইটিসিজেড ভারতীয় উপমহাদেশের উপরে চলে এসছে, সেই জন্য দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষরেখা অতিক্রম করে কোরিওলিস বলের নিয়ম অনুসারে ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নামে ভারতের দিকে প্রবাহিত হতে থাকে। তৃতীয় কারণ আমরা দেখছি এসটিজের উত্তরায়ণ। এসটিজে কি?
এইখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি তিব্বত মালভূমির ওপরে এসটিজে। এসটিজে হচ্ছে সাবট্রপিক্যাল জেট বা উপক্রান্তীয় জেট বায়ু। প্রথমে একটু জেনে নিই যে জেট বায়ু কি। জেট বায়ু হচ্ছে উচ্চ ট্রপোস্ফিয়ার অত্যন্ত গতিশীল একটি বায়ু প্রবাহ, যা অনেকটাই জিওস্ট্রপিক বায়ু প্রবাহের মতন, অর্থাৎ কিনা যারা অক্ষরেখার সঙ্গে প্রায় সমান্তরালে চলে, কিন্তু এই বায়ু প্রবাহ ঠিক সমান্তরালে চলে না, তবে সর্পিল আকৃতিতে চলে। এই এসটিজে বা সাবট্রপিক্যাল জেট, এটি জুন মাসের আগে বা মৌসুমী বায়ু প্রবেশ করার আগে হিমালয়ের দক্ষিণ দিকে অবস্থান করে। এটি ক্রমশ উত্তর দিকে সরতে সরতে হিমালয় অতিক্রম করে তিব্বত মালভূমির প্রায় উত্তর দিকে প্রবাহিত হতে থাকে। তারপরে আমরা দেখছি টিইজের উপদ্বীপীয় ভারতের উপর স্থাপন। এই সময় আরেকটি জেট বায়ু আগমন হয়, যাকে বলা হয় ট্রপিক্যাল ইস্টার্লি জেট। আমরা দেখতে পাচ্ছি টিইজে, সেই টিইজে বা ট্রপিক্যাল ইস্টার্লি জেট বা যাকে ক্রান্তীয় পূবালি জেট বলা হয়, সেই জেট বায়ুর আগমন ঘটে। এই দুটি জেট বায়ুর গতি প্রকৃতি আবার অনেকটাই নির্ভর করে তিব্বত মালভূমির উপর। এই তিব্বত মালভূমি আমরা জানি যে অত্যন্ত উঁচু একটি মালভূমি এবং এটি উদ্ভিদ বিরল, ফলে গ্রীষ্মকালে দিনের বেলায় এর তাপমাত্রা অত্যন্ত বাড়তে থাকে এবং যেহেতু এর উচ্চতা গড়ে প্রায় 3 থেকে 3,500 মিটারের মতন, কিছু কিছু জায়গায় তারও বেশি, সেই জন্যে এখান থেকে যে উত্তাপ নির্গত হয় সেই উত্তাপ উচ্চ বায়ুমণ্ডলের বায়ু প্রবাহের ওপর একটা প্রভাব ফেলে, যার কারণে এই এসটিজে উত্তর দিকে সরে যায় এবং টিইজের আগমন হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি তিব্বত মালভূমির উত্তাপ, যা নিয়ে আমরা এক্ষুনি আলোচনা করলাম, এবং এছাড়াও আরো কিছু কারণ রয়েছে, যেমন দক্ষিণ গোলার্ধে কতগুলি উচ্চচাপ কেন্দ্র তৈরি হয়। যেমন ম্যাডাগাস্কারের উত্তর দিকে, আফ্রিকার পাশে যে ম্যাডাগাস্কার দ্বীপ রয়েছে, সেই ম্যাডাগাস্কার দ্বীপের উত্তর দিকে মাসকারেনহাস হাই এবং অস্ট্রেলিয়ার উত্তর দিকে আরেকটি উচ্চচাপ মৌসুমী বায়ুকে উত্তর গোলার্ধের দিকে ঠেলে দিতে সাহায্য করে। এবারে দেখে নিই উত্তর পূর্ব মৌসুমী বায়ু। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে, ভারতে বৃষ্টিপাত ঘটায়, কিন্তু সেপ্টেম্বর মাসের পর থেকে, বা বলা ভালো 21শে জুনের পর থেকেই সূর্যের দক্ষিণায়ন আরম্ভ হয়ে যায় এবং সেপ্টেম্বরের জলবিষুবের পর সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে সরতে থাকে। ফলে সূর্যের দক্ষিণায়নের কারণে আস্তে আস্তে উত্তর গোলার্ধে উত্তাপ কমতে থাকে। উত্তাপ কমতে থাকলে কি হয় না, উত্তর গোলার্ধে ভারতীয় উপমহাদেশের যে উত্তরের সমভূমি অঞ্চল, সেই অঞ্চল এবং মধ্য ভারতের বেশ কিছু জায়গায় গভীর উচ্চচাপ তৈরি হতে থাকে। ফলে আমরা আরেকটি নতুন বায়ু প্রবাহ দেখতে পাই, যেটি হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু, যার আগমনের সময় হচ্ছে অক্টোবর। অক্টোবর মাসে ভারতের উত্তরের সমভূমির ওপর যে উচ্চচাপ তৈরি হতে থাকে, তার প্রভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পিছু হটতে থাকে, যাকে আমরা বলি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন বা রিট্রিট। এই রিট্রিটের সঙ্গে সঙ্গে দেখা যায় এই যে উচ্চচাপ অঞ্চল, সেখান থেকে একটি বায়ু প্রবাহিত হচ্ছে, যে বায়ুর প্রবাহ একেবারে
বিপরীতমুখী, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর একেবারে বিপরীতমুখী সেই বায়ুকে আমরা বলি উত্তর পূর্ব মৌসুমী বায়ু। কিন্তু যেহেতু এটি ভূমিভাগ থেকে প্রবাহিত হচ্ছে, সেই জন্য এর থেকে বিশেষ বৃষ্টিপাত হয় না কয়েকটি জায়গা ছাড়া। এই উত্তর পূর্ব মৌসুমী বায়ুর সৃষ্টির আরো কারণগুলি হচ্ছে আইটিসিজেড এর দক্ষিণ দিকে সরে যাওয়া। যেহেতু সূর্যের দক্ষিণায়ন আরম্ভ হয়েছে, চাপ বলয়গুলি দক্ষিণ দিকে সরে গেছে, আইটিসিজেডও দক্ষিণ দিকে আস্তে আস্তে সরে যাচ্ছে। এর সঙ্গে রয়েছে টিইজের অপসারণ, এসটিজের দক্ষিণায়ন। টিইজের অপসারণ কেন? টিইজে গ্রীষ্মকালে ভারতীয় উপমহাদেশের উপরে তৈরি হয়, আবার গ্রীষ্মকাল চলে যাওয়ার পরেই এ অপসারিত হয়ে যায়, এই বায়ু আর দেখতে পাওয়া যায় না। এটি এক প্রকার সাময়িক জেট বায়ু। আর এসটিজে ক্রমশ আবার দক্ষিণ দিকে সরে আসে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসার আগে যে অবস্থাগুলি তৈরি হয়েছিল, এখন ঠিক তার বিপরীত অবস্থাগুলো তৈরি হচ্ছে, যার জন্য উত্তর পূর্ব মৌসুমী বায়ু ভারত থেকে বা ভারতীয় ভূখণ্ডের উপর থেকে ভারত মহাসাগরের দিকে প্রবাহিত হচ্ছে। এবং ভারত মহাসাগরে অবশ্যই নিম্নচাপ তৈরি হয়েছে, যার জন্যে এই বায়ু উত্তর থেকে বা উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। এবারে আমরা আরো কয়েকটি সাময়িক বায়ু নিয়ে আলোচনা করি, যার মধ্যে রয়েছে সমুদ্র বায়ু, স্থলবায়ু, উপত্যকা বায়ু ও পার্বত্য বায়ু। প্রথমে আসি সমুদ্র বায়ুতে। সমুদ্র বায়ু নামেই বোঝা যাচ্ছে যে এই ঘটনাটি ঘটে উপকূল অঞ্চলে। সমুদ্র বায়ু এবং স্থলবায়ু, এই যে চক্রাকার বায়ু প্রবাহ, এই দুটো ঘটনাই ঘটে উপকূল অঞ্চলে বা উপকূলের কাছাকাছি অঞ্চলে। দিনের বেলা যখন সূর্যের তাপে ভূপৃষ্ঠ ক্রমশ উত্তপ্ত হতে থাকে, তখন সমুদ্র কিন্তু ততটা উত্তপ্ত হয় না, কেননা জলরাশির উত্তপ্ত হতে সময় লাগে, আবার উত্তপ্ত হলে সেই তাপ বিকিরণ করতেও সময় লাগে। কিন্তু ভূমিভাগের ওপরের অংশ খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে পড়ে। যেহেতু ভূমিভাগ অর্থাৎ শিলা, মৃত্তিকা, এই উপাদানগুলি তাপের কুপরিবাহী, সেই জন্য এদের উপরের অংশটা খুব দ্রুত উত্তপ্ত হয়ে পড়ে। এর ফলে এখানে নিম্নচাপ তৈরি হয় এবং নিম্নচাপের কারণে এখান থেকে বায়ু উষ্ণ হয়ে উপর দিকে উঠতে থাকে। আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বগামী উষ্ণ বায়ু, সেই বায়ু উপরে উঠে শীতল হয়ে নিম্নগামী হয়ে সমুদ্রের উপর নেমে আসে। সমুদ্রে সেই সময় যেহেতু উষ্ণতা তত বাড়েনি, সেই জন্য তখনও উচ্চচাপ রয়েছে এবং সেই উচ্চচাপ থেকে ভূমিভাগের ওপরে বা উপকূলের ওপরে যে নিম্নচাপ রয়েছে, সেই নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হয়। এই বায়ু হচ্ছে সমুদ্র বায়ু। আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি একটি বাড়ি চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। সেই ধোঁয়াটা যেহেতু ভূমিভাগের উপরে বায়ু ঊর্ধ্বগামী, সেই জন্য ধোঁয়াটাও ঊর্ধ্বগামী এবং সমুদ্রের ওপরে একটি পালতোলা নৌকো রয়েছে, সেই নৌকের পালটা উপকূলের দিকে, কেননা বায়ু প্রবাহ সেই দিকেই। এবারে দেখি স্থলবায়ু কি। সূর্যাস্তের পর ভূপৃষ্ঠ তাড়াতাড়ি শীতল হয়ে যায় তাপ বিকিরণ করে, কারণ তার উপরের অংশটুকুই উত্তপ্ত হয়েছিল, সেই জন্য দ্রুত তাপ বিকিরণ করে সেটা শীতল হয়ে যায়। কিন্তু সমুদ্র সারাদিন ধরে তাপ গ্রহণ করে এখন উত্তপ্ত হয়েছে, তার উপরে নিম্নচাপ রয়েছে এবং ভূপৃষ্ঠের উপরে উচ্চচাপ তৈরি হয়েছে। এই উচ্চচাপ থেকে যে বায়ু সামুদ্রিক নিম্নচাপের দিকে যাচ্ছে, সেই বায়ুকে আমরা স্থলবায়ু বলি। সেই স্থলবায়ু সামুদ্রিক নিম্নচাপের দিকে প্রবাহিত হয় এবং সেখান থেকে আবার উপর দিকে উঠে শীতল হয়ে আবার ভূমিভাগের ওপর নেমে আসে। এখানে সেই বাড়িটাকেই আবার দেখতে পাচ্ছি, যার চিমনি থেকে যে ধোঁয়াটা এতক্ষণ সোজা বেরোচ্ছিল, সেটা যেহেতু স্থলবায়ুর
প্রবাহটা সমুদ্রের দিকে, সেই ধোঁয়ার প্রবাহটাও সেই দিকেই হয়ে গেছে এবং স্থলবায়ু প্রবাহের কারণে ওই পালতোলা নৌকের পালটা এখন সমুদ্রের দিকে চলে গেছে। এইবারে আমরা দেখব উপত্যকা বায়ু ও পার্বত্য বায়ু। উপত্যকা বায়ু তৈরি হয় প্রধানত দিনের বেলায়, যখন সূর্যের উত্তাপে উপত্যকার দুপাশের পাহাড়ের ঢাল উত্তপ্ত হয় এবং উপত্যকা থেকে বায়ু সেই ঢাল বরাবর ওপর দিকে উঠতে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি ঢাল বরাবরই উষ্ণ বায়ু উপর দিকে উঠছে এবং উপরে উঠে সেটি শীতল হয়ে আবার নিচে নেমে আসছে। এই যে ওপর দিকে যে বায়ু ওঠে, উত্তপ্ত বায়ু যে ওপর দিকে উঠতে থাকে, তাকে বলা হয় অ্যানাবেটিক বায়ু প্রবাহ। রাতের বেলা এর ঠিক বিপরীত ঘটনা ঘটে। উপত্যকার পাশের পাহাড়ের ঢালগুলি শীতল হতে থাকে এবং উপরের অংশগুলি আরও বেশি শীতল হয়। দ্রুত তাপ বিকিরণ করে সেখানে ঢালটি অত্যন্ত শীতল হয়ে পড়ে এবং তার সংলগ্ন যে বায়ু সেটিও শীতল হয়ে ক্রমশ ভারী হয়ে সেটা ঢাল বরাবর নিচের দিকে নামতে থাকে। নিচের দিকে যখন নামে, উপত্যকায় যে উষ্ণ বায়ু, সেই উষ্ণ বায়ু যেহেতু হালকা, তাকে ঠেলে ওপরে উঠিয়ে দেয়। সেই বায়ু আবার উপরে উঠে ঠান্ডা হয়ে আবার নিচের দিকে নামতে থাকে। কিন্তু যখন এই উষ্ণ বায়ু উপর দিকে উঠে উপরের অংশটা বা উচ্চ ঢালের তাপমাত্রা বাড়িয়ে দেয়, একে আমরা বলি তাপমাত্রার বৈপরীত্য বা উষ্ণতার বৈপরীত্য। যেটা স্বাভাবিকভাবে হয়ে থাকে যে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে। এখানে দেখা যাচ্ছে কিছুক্ষণের জন্য সন্ধ্যের দিকে পার্বত্য উপত্যকা অঞ্চলে যত উপরে ওঠা যায় উষ্ণতা বাড়তে থাকে, সেই জন্য একে বলা হয় বৈপরীত্য উষ্ণতা। আর এই যে বায়ু যেটা ঢাল বেয়ে নিচের দিকে নামছে, যে শীতল বায়ু, একে বলা হয় ক্যাটাবেটিক বায়ু। তবে এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে এই ক্যাটাবেটিক বায়ু যে সবসময় শীতল হবে এরকম কোনো কথা নেই। যদিও তারা শুরু হয় যখন উপর থেকে নিচের দিকে নামে, তখন তারা শীতলই থাকে, কিন্তু যত নিচের দিকে নামতে থাকে তাদের উষ্ণতা বাড়তে থাকে এবং অনেক সময় এরকম নিম্নগামী যে বায়ু, পর্বতের ঢাল বেয়ে যে বায়ু নেমে আসে, সে বায়ু অনেক সময় যথেষ্ট উষ্ণও হয়। সেই বিষয়ে আমরা পরে আলোচনা করছি। এবারে আমরা স্থানীয় বায়ুতে আসি। স্থানীয় বায়ু কি? এমন কিছু বায়ু প্রবাহ যেটা একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে, একটা স্বল্প পরিসরের মধ্যে প্রবাহিত হয়। সেই অঞ্চলের তাপ ও চাপের তারতম্যের উপরে ভিত্তি করে এই বায়ু প্রবাহগুলো তৈরি হয়। এগুলি শীতলও হতে পারে, আবার উষ্ণও হতে পারে। এখানে আমরা পৃথিবীর মানচিত্রে কতগুলি উল্লেখযোগ্য স্থানীয় বায়ু, তাদের অবস্থান ও গতিপথ দেখতে পাচ্ছি। এগুলো নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব, এদের কয়েকটিকে নিয়ে। তার আগে একটু দেখে নিই ভারতের কয়েকটি উল্লেখযোগ্য স্থানীয় বায়ু, যার মধ্যে প্রথমেই হচ্ছে লু, যা গ্রীষ্মকালে প্রবাহিত হয় পশ্চিম, উত্তর পশ্চিম, উত্তর এবং মধ্য ভারতের উপর দিয়ে, এবং এর উষ্ণতা এতই বেশি যে তাপপ্রবাহ সৃষ্টি করে। উত্তর পশ্চিম এবং পশ্চিম ভারতে অনেক সময় একটি ধুলোর ঝড় হয়, যাকে বলে আঁধি। এই আঁধি আসার ফলে রাতের তাপমাত্রা অনেকটা কমে যায়। একইভাবে পশ্চিমবঙ্গে যে কালবৈশাখী হয়, সেই কালবৈশাখীর ঝড় বৃষ্টির প্রভাবে গ্রীষ্মকালে আমরাও অনেকটা স্বস্তি পাই। যেমন উত্তর আমেরিকার চিনুক একটি বিখ্যাত স্থানীয় বায়ু। চিনুক হচ্ছে একটি উষ্ণ বায়ু, যেটি রকি পার্বত্য অঞ্চলের পূর্ব ঢাল দিয়ে প্রেরি সমভূমিতে নেমে আসে এবং নামার সময় এর উষ্ণতা এতটাই বেড়ে যায় যে যার জন্যে সেই ঢালের যত বরফ আছে সেই বরফ সমস্ত গলে যেতে থাকে। তাই একে তুষার ভক্ষক বলা হয়। এবার এই বায়ুর উৎপত্তি কিভাবে হলো? এই বায়ুর উৎপত্তি
আসলে হচ্ছে প্রশান্ত মহাসাগর থেকে। প্রশান্ত মহাসাগর থেকে উষ্ণ আর্দ্র যে বায়ু আসে, সেই বায়ু এসে রকি পর্বতের পশ্চিম ঢালে ধাক্কা খেয়ে ওপর দিকে উঠতে থাকে। ওপর দিকে উঠে সেদিকে বৃষ্টিপাত ঘটিয়ে এই বায়ু ঢালে আসে। তখন উচ্চতা বৃদ্ধির জন্য তার উত্তাপ কমে গেছে, অনেক শীতল হয়ে গেছে এবং বায়ু শুষ্ক হয়ে গেছে। এই শুষ্ক শীতল বায়ু যখন নিচের দিকে নামতে থাকে ঢাল বেয়ে, তখন সংকোচনের কারণে এর উত্তাপ বাড়তে থাকে। ফলে এই বায়ুর প্রভাবে সেখানকার বরফ গলে যায়। একইভাবে ইউরোপের ফন বায়ু, সেটিও এই একই কারণে একটি উষ্ণ স্থানীয় বায়ু, যেটা আল্পস পর্বতের ঢাল বেয়ে নেমে আসে। আবার মানুষের জীবনের ওপরে প্রভাবের কথা যদি বলি, তাহলে আফ্রিকার হারমাটান হচ্ছে আরেকটি উষ্ণ শুষ্ক বায়ু, যেটা সাহারা মরুভূমি থেকে গিনি উপকূলের দিকে, আফ্রিকার গিনি উপকূলের দিকে প্রবাহিত হয়। এই উষ্ণ শুষ্ক বায়ু যখন গিনি উপকূলে প্রবাহিত হয়, তখন গিনি উপকূলের আর্দ্রতা অনেক কমে যায়। ফলে কি হয়, সেখানকার যে ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি রোগ সৃষ্টিকারী যে সমস্ত জীবাণু, সেইগুলো বৃদ্ধি অনেক কমে যায়। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা মানুষের অনেকটা বাড়ে। ফলে এই বায়ুকে ওই অঞ্চলের মানুষ ডক্টর বলে। আবার ফ্রান্সের মিস্ট্রাল, আড্রিয়াটিক উপকূলের বোরা, এগুলি অত্যন্ত শীতল স্থানীয় বায়ু। এগুলি পর্বতের ঢাল বেয়ে নামলেও এদের সঙ্গে উত্তর ইউরোপের অত্যন্ত শীতল যে বায়ু, সেটি মিলিত হয়ে এদের উষ্ণতা বাড়তে দেয় না। আকস্মিক বায়ু বা ঝড় প্রধানত তিন প্রকারের: ক্রান্তীয় ঘূর্ণিঝড়, নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড় ও টর্নেডো। ক্রান্তীয় ঘূর্ণিঝড় ক্রান্তীয় উষ্ণ সমুদ্রে সৃষ্টি হয়, যেখানে বায়ুর গতিবেগ ঘন্টায় 250 থেকে 300 কিমি পর্যন্ত হতে পারে। তবে এগুলি তুলনামূলক স্বল্পস্থায়ী, তবে প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে। বঙ্গোপসাগরে এগুলিকে সাইক্লোন বলে, চীন সাগরে টাইফুন, অস্ট্রেলিয়ায় উত্তর দিকে যখন এগুলি সৃষ্টি হয় তখন এদের বলে উইলি উইলি, এবং ক্যারিবিয়ান সাগরে এগুলিকে বলে হারিকেন। হারিকেন এগুলির মধ্যে সবচেয়ে বিধ্বংসী। নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড় নাতিশীতোষ্ণ সমুদ্র বা ভূমিভাগের উপর সৃষ্টি হয়। বায়ুর গতিবেগ ঘন্টায় 100 থেকে 150 কিলোমিটার পর্যন্ত হতে পারে, কিন্তু এগুলি দীর্ঘস্থায়ী, 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত থাকে। ক্ষয়ক্ষতির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। টর্নেডো প্রধানত ভূমিভাগের উপরেই সৃষ্টি হয়। বায়ুর গতিবেগ ঘন্টায় 450 থেকে 500 কিলোমিটার পর্যন্ত হতে পারে, তবে এগুলি স্বল্পস্থায়ী এবং স্বল্প পরিসরের উপর প্রবাহিত হয়, তবে সেই পরিসরের মধ্যে প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে। এই সেই আমফান ঘূর্ণিঝড়ের চিত্র, যার উল্লেখ করে আমরা আমাদের আগের ক্লাস শুরু করেছিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ভারত, বাংলাদেশ, মায়ানমার ও থাইল্যান্ডের মাঝখানে অবস্থিত বঙ্গোপসাগর এবং তার উপর ঘনীভূত আমফান। আরেকটি নতুন দিন এলো, কিন্তু আমফান ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং উত্তর গোলার্ধ বলে লক্ষ্য করো যে বায়ু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে এবং ঝড়ের কেন্দ্রে অসম্ভব মেঘ এবং বায়ুর কি অসম্ভব গতি আমরা দেখতে পাচ্ছি। ক্রমশ এই ঘূর্ণিঝড়
উত্তর দিকে সরে আসছে, বা বলা ভালো উত্তর পূর্ব দিকে সরে আসছে, কেননা উত্তর গোলার্ধ ডান দিকেই সরবে, কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। এবার দেখো ভারতের উপরে পৌঁছে গেছে এবং পূর্ব ভারতের প্রায় কোনো অংশই দেখতে পাওয়া যাচ্ছে না, চলছে আমফানের তাণ্ডব। বাংলাদেশ, ভারত সমস্ত এই ঝড়ের নিয়ে দেখিয়েছে। এই রাতের ছবিতে বাংলাদেশের কিছু অংশ দেখা যাচ্ছে, কিন্তু ঝড় ক্রমশ ভারত হয়ে বাংলাদেশের দিকেই এগোচ্ছে। কি ভয়ানক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, কি ভয়ানক মেঘপুঞ্জ এই নিম্নচাপকে কেন্দ্র করে ঘুরছে এবং বায়ুর কি অসম্ভব গতি। এবারে আমরা দেখতে চলেছি পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় অর্থাৎ টর্নেডো কীভাবে তৈরি হয়। টর্নেডো পৃথিবীর সর্বত্রই তৈরি হয়, কিন্তু সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি অববাহিকায় তৈরি হয়। এখানে দেখতে পাচ্ছি বজ্রগর্ভ মেঘ থেকে একটি ফানেল আকৃতির মেঘ নিচের দিকে নেমে আসছে, তার পাশেও আরেকটিও স্তম্ভ তৈরি হচ্ছে। সেই মেঘ নেমে এসে প্রচণ্ড গতিতে একদম মাটি অবধি নেমে এসেছে, নেমে এসে প্রচণ্ড গতিতে ঘুরছে এবং তার সঙ্গে ধুলো, বালি, জলীয় বাষ্প সব কিছুকে নিয়ে একটা স্তম্ভ তৈরি করেছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার ডান দিকে ঘূর্ণায়মান বিরাট এক মেঘপুঞ্জ, যার থেকে একটা স্তম্ভ নেমে এসেছে। বায়ুর গতিবেগ এখানে 300 কিলোমিটার প্রতি ঘন্টাও হতে পারে। এর রাস্তায় যা পড়বে তা সব বিশ্বাস করা যাবে। যেমন এই ভয়ঙ্কর ঝড়ঝঞ্ঝাগুলি রয়েছে, ঠিক তেমনই এর বিপরীত অবস্থাও রয়েছে, যাকে বলে প্রতীপ ঘূর্ণবাত। প্রতীপ ঘূর্ণবাত সৃষ্টি হয় উচ্চচাপ অঞ্চলে এবং এর কেন্দ্রে উচ্চচাপ থাকে। বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে প্রবাহিত হয়, উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। শীতল স্থলভাগের উপরে প্রতীপ ঘূর্ণবাত সৃষ্টি হয়। এর ফলে আবহাওয়া শুষ্ক, রৌদ্র করজ্জ্বল ও শান্ত থাকে। আজকের ক্লাসের পরে তোমরা বায়ুপ্রবাহ কয় প্রকার ও কী কী তার তালিকা তৈরি করতে পারবে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুপ্রবাহের আগমন ও প্রত্যাগমনের কারণ ব্যাখ্যা করতে পারবে। উত্তর পূর্ব মৌসুমি বায়ুপ্রবাহের আগমনের কারণ ব্যাখ্যা করতে পারবে। সমুদ্রবায়ু ও স্থলবায়ুর চক্রাকার প্রবাহ কিভাবে হয় বুঝতে পারবে। ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারবে। কয়েকটি বিশিষ্ট স্থানীয় বায়ুর উৎপত্তির কারণ ব্যাখ্যা করতে পারবে। বিশিষ্ট আকস্মিক বায়ুর বৈশিষ্ট্যগুলির মধ্যে তুলনামূলক আলোচনা করতে পারবে ও ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য বুঝতে পারবে। আজকের প্রশ্ন: দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের কারণগুলি ব্যাখ্যা করো। এক্সপ্লেন দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য অ্যারাইভাল অফ দ্য সাউথ ওয়েস্ট মনসুনস, 5 মার্কস। পার্বত্য অঞ্চলে উষ্ণতার বৈপরীত্য কী কারণে হয়ে থাকে? Why does mountainous areas experience inversion of temperature, 3 marks. ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়ের মধ্যে তুলনামূলক আলোচনা করো। Present a comparison between tropical and temperate cyclones, 3 marks. ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে 3টি পার্থক্য লেখো। Write 3 points of difference between cyclones and anticyclones. চিনুক বায়ুকে তুষারভক্ষক কেন বলা হয়? Why Chinook wind is known as snow eater, 2 marks. মানুষের জীবনে বায়ুর প্রভাবের দুটি উদাহরণ দাও। Give 2 examples of the influence of winds on human beings, 2 marks. আজ তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।